আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। টুইন পেট ড্রামাটার শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। এই পর্বের শুরুতে দেখানো হয় লিং নিজের ঘরে বসে সে সিক্রেট চেম্বার থেকে পাওয়া ডকুমেন্টগুলো ঘাটাঘাটি করছিল। তখনই তাকে জানানো হয় লর্ড ই তাকে ডেকে পাঠিয়েছে। লিং সব ডকুমেন্টগুলো গুছিয়ে রেখে লর্ড ই এর সাথে দেখা করতে যায়। সে সেখানে গিয়ে দেখতে পায় ইউয়ান সেখানে উপস্থিত আছে। ইউয়ান তো আগে থেকেই নিশ্চিত ছিল যে এটা কিং নয়, আর সে এই কথাটা লর্ড ই এর সামনেও বলে। লিং বলে, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি কিং নই? ইউয়ান তখন দুইয়ার দাও ওষুধটা বের করে আর বলে, এটা হচ্ছে সত্য বলার ওষুধ, তুমি এটা পান করো, তাহলেই বোঝা যাবে। লিং বলে, বাবা আমার ভয় হচ্ছে। ইউয়ান হয়তো আমাকে বিষ দেওয়ার চেষ্টা করছে। লর্ড ই জানায়, এই মেডিসিনটা আমি চেক করছি, এটাতে কোনো বিষ নেই। লিং আর কথা বাড়ায় না, আর সে মেডিসিনটা পান করে নেয়। সে মেডিসিনটা পান করার পর ইউয়ান লিংকে জিজ্ঞেস করে, তুমি আসলে কিং? লিং বলে দেয়, আমি কিং নই। ইউয়ান আবারও জিজ্ঞেস করে, তাহলে তুমি এখানে কেন এসেছো? লিং জানায়, আমি এখানে নিজের আর কিং এর হয়ে প্রতিশোধ নিতে এসেছি। এটা শুনে ইউয়ান খুশি হয়ে যায়, কারণ লিং তো নিজের মুখে স্বীকার করলো সে কিং নয়। সে এতক্ষণ প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিল এটা বলে, তবে পরক্ষণে তার মুখটা গোমরা হয়ে যায়। এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের চুকে দেখানো হয় সে ইউয়ান আর দুইয়া যে ঘরে সময় কাটিয়েছিল সে বিছানার উপর একটা ফক্সের লোম পায়, যার কারণে সে বুঝতে পারে দুইয়া আসলে সিলভার ফক্স ক্ল্যানের সদস্য। চু বাহিরে আসতে তার উপর তলোয়ার দিয়ে আক্রমণ করা হয়, তবে চু দক্ষতার সাথে সে তলোয়ারটা ধরে নেয়। তখনই তার সামনে দুইয়া আসে আর তাকে বাহবা দিয়ে বলে, অবশেষে তুমি আমার আসল পরিচয়টা জানতে পেরে গেলে। তবে সমস্যা নেই, আজ পর্যন্ত যারাই আমার পরিচয় জানতে পেরেছে তারাই মারা গেছে, আর আজ তুমিও আমার হাতে মরবে। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আমাদের আবারও ইউয়ানকে দেখানো হয়। লিং যে বলেছিল সে কিং নয়, প্রতিশোধ নিতে এসেছে, এটা শুনে মূলত ইউয়ান ভয় পেয়ে গিয়েছে। লর্ড ই তাকে জিজ্ঞেস করে, তুমি তো কিং নও, তাহলে আমার মেয়ে কোথায়? তখন লিং বলতে শুরু করে, অনেক আগের কথা, আমি দেখেছিলাম কিং এর ছোট বোন নিজের হাতে তাকে হত্যা করছে। এটা শুনে ইউয়ান ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি বলে, বাবা এই মেয়েটা মিথ্যা কথা বলছে, সে নিচে ধরা পড়ে গিয়েছে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে লিং যেহেতু এই মেডিসিনটা খেয়েছিল তাই লর্ড ই এর তার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। লর্ড ই ইউয়ানকে একটা থাপড় মেরে বলে, তুমি নিজের বোনকে হত্যা কিভাবে করতে পারো? তুমি এতটা খারাপ। সে লিঙ্গের দিকে তেড়ে আসে, তবে লিং সে জায়গা থেকে সরে যায়। তবে তার মাথায় আঘাত লাগে। তার মাথায় আঘাত লাগার সাথে সাথে সেটা চু বুঝতে পারে। দুয়া তার উপর আক্রমণ করতে আসলে চু উল্টো দুয়ার হাত থেকে তলোয়ার নিয়ে সেটা তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়, আর এখানে দুইয়া মারা যায়। এদিকে লর্ড ই গার্ডদের ডেকে লিংকে বন্দি করতে বলে, আর তার বড় মেয়ে কিং এর কথা বলে ইমোশনাল হয়ে যায়, যেটা দেখে আবার ইউয়ান রেগে যায় আর বলে, কিং এর মৃত্যুর জন্য আমি নই, বরং তুমি নিজেই দায়ী। তোমার এমন পরোপক্ষিতার জন্যই আমি কিংকে মেরেছি। এটা বলে ইউয়ান উঠে দাঁড়ায় আর সেখানে থাকা গার্ডদের মেরে তার বাবার গলায় তলোয়ার ধরে। লর্ড ই তখন সরপাল্টে বলে, আমি জানি আমি ভুল করেছি। লর্ড ই এর এমন ইমোশনাল কথাবার্তা শুনে ইউয়ান কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে যায়। লর্ড ই আবারও গার্ডদের ডেকে বলতে থাকে তারা যেন লিংকে বন্দি করে। গার্ডরা যখন লিংকে আঘাত করতে যাবে তখনই লিং একটি হাঁচি দেয়, আর সাথে সাথে চু তাদের সামনে এসে তলোয়ার ধরে নেয়। চু এখানে থাকা গার্ডদের লড়াই করে আহত করে ফেলে। ইউয়ান চিৎকার করে বলে, সবটা ইউজলেস, ওঠো আর ওদের মেরে ফেলো। তবে সেখানে থাকা গার্ডরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। চু তাদের দিকে তলোয়ার ধরে বলে, আজকে তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন বেঁচে ফিরতে পারবে। এটা শুনে লর্ড ই নিজের জামা থেকে একটা ছুরি বের করে আর সেটা ইউয়ানের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, আর ইউয়ান সেখানে মারা যায়। লিং তখন লর্ড ইকে বলে, আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আপনি শুধুমাত্র আপনার সম্মানের কথাই ভেবেছেন, নিজের মেয়েদের জীবনের আপনার কাছে কিছুই না। আমি জানি ইউয়ান তার বড় বোনকে মেরে ভুল করেছে, কারণ সেটা আপনার জন্যই। তবে আপনি আপনার সম্মানের কথা ভেবেছেন, অথচ নিজের ছোট মেয়েটাকে পর্যন্ত আজকে আপনি মেরে ফেললেন শুধুমাত্র নিজের সম্মানের জন্য। কিন্তু মু ফ্যামিলি তো আপনার কাছে কখনো কোনো রকম হস্তক্ষেপ করেনি, তাহলে আপনি কেন মু ফ্যামিলিকে এভাবে ধ্বংস করলেন? মু ফ্যামিলির কথা শুনে লর্ড ই আরামে বসে পড়ে আর বলে, তাহলে তুমি মু ফ্যামিলির মেয়ে যে কিনা ওই দিন পালিয়ে গিয়েছে। লিং লর্ড ই কে মু ফ্যামিলিকে কেন ফাঁসিয়েছে সেটা জিজ্ঞেস করলে লর্ড ই জানায়, আমি কিছু জানি না, আমার কাছে একটা লেটার এসেছে মু ফ্যামিলিকে ফাঁসানোর জন্য, তাই আমি তাদের ফাঁসিয়েছি। এর পিছনে অন্য কেউ আছে, আর সে লোকটাকে আমি জানি না। লর্ড ই কিছু বলবে না বুঝতে পেরে লিং তার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয় আর লর্ড ই সেখানে মারা যায়। তখন লিং একটা কাগজে লর্ড ই এর আঙ্গুলের ছাপ রেখে দেয়। এরপর লিং মন খারাপ করে মু ফ্যামিলিতে সে বাড়িতে আসে। এতক্ষণে লিং বুঝতে পেরে গিয়েছিল যে তার মধ্যে থাকা সুয়ানজু জেরের কারণে মূলত মু ফ্যামিলিকে ধ্বংস করা হয়েছিল। এটা বুঝতে পেরে লিং বলতে থাকে, আমার জন্য আমার পুরো পরিবার মারা গিয়েছে। এটা শুনে চু নিজের একটা ফ্ল্যাশব্যাক মনে করে।
এখানে তাকে দেখতে অনেক বিধ্বস্ত মনে হচ্ছিল, আর সেও ঠিক একই কথা বলে। তার জন্যই তার পরিবার মারা গিয়েছে। বর্তমানে চু লিংকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখনই সেখানে তুষারপাত শুরু হলে লিং সেখানে হাঁটতে চলে যায়। পরে সিনেমাদের দেখানো হয় লিংকে রাজার পক্ষ থেকে একটা ডিক্রি দেওয়া হয়। আসলে লিং পুরো বিষয়টা এমনভাবে সাজিয়েছিল যে গতকাল কিছু লোক এই রেসিডেন্সে হামলা করেছে, আর সেখানে তার পুরো পরিবার মারা গিয়েছে। কোনো একটা কাজে সে প্যালেসের বাইরে ছিল, তাই সে বেঁচে গেছে। চ্যান যেহেতু আগে থেকে লিংকে পছন্দ করত, তাই এটা নিয়ে সে মাথা ঘামায় না, আর লিংকে তার পরিবারের মৃত্যুর জন্য সান্ত্বনা দেয়। লিং কৌশলে রাজার কাছে এক টুকরো কাগজ পৌঁছে দেয়, যেখানে লর্ড ই লিখেছিল মু পরিবার সম্পূর্ণ নির্দোষ, আমি সে পরিবারকে ফাঁসিয়েছি। সেখানে লর্ড ই এর হাতের আঙ্গুলের ছাপ ছিল, যেটা লিং গতরাতে নিয়েছিল। মু পরিবারের কথা উঠতে চ্যান অনেক রেগে যায়। লিং তখন নীল ডাউন হয়ে বসে রাজার কাছে ক্ষমা চায়, আর বলে আমার বাবা হয়তো বা কোনো খারাপ কাজ করেছে অথবা করেনি, আমি এই সত্যটা বের করতে চাই। রাজা কিছুতে এই কেসটা ইনভেস্টিগেট করতে রাজি হচ্ছিল না। তবে লিং ইমোশনাল ড্রামা করে চ্যানকে বলে আমি সত্যের পথে থাকতে চাই, আমার বাবা হয়তো কিছু করেনি, তাহলে কেন তাকে এই মিথ্যে দোষারোপ দেওয়া হবে? আমার বাবা মারা গিয়েছে, হয়তো এই মিথ্যে দোষারোপের কারণে সে পরকালে শান্তিতে থাকতে পারবে না, তাই আমি এটা ইনভেস্টিগেট করতে চাই। লিংয়ের এমন ইমোশনাল ড্রামা দেখে চ্যানও গলে যায়, আর লিংকে মু ফ্যামিলি কেসটা ইনভেস্টিগেট করার জন্য অনুমতি দেয়। রাজা লিংকে উঠায় আর তার অনেক প্রশংসা করতে থাকে। বাহির থেকে এটা দেখে চু তেলে বেগুনে জ্বলে উঠছিল। তখনই একজন মেয়ের তার পাশ দিয়ে কিছু ফেস্টি নিয়ে ভেতরে যাচ্ছিল। চু তার কাছ থেকে সে ফেস্টিগুলো নিয়ে নিজেই ভিতরে ঢুকে যায়। চ্যান যখন লিংকে প্রায় জড়িয়ে ধরতে যাবে, তখনই চু সে ফেস্টির প্লেটটা তাদের দুজনের মধ্যে রেখে দেয়। এভাবে রাজার কাছে বাধা দেওয়ায় চ্যান রেগে যায়। লিং বিষয়টা বুঝতে পেরে আগেভাগে বলে সে আমার অনেক ভালো একজন গার্ড, তার জন্য আমি বেঁচে ফিরতে পেরেছি। এদিকে চু তো চ্যানকে চোখ দিয়ে ইশারা করে যাচ্ছিল। তাদের দুজনের মধ্যে চোখে চোখে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। বিষয়টা সামাল দিতে লিং চ্যানকে সে পেস্ট্রি খাওয়ার জন্য অফার করে। চ্যান যখন সেটা খেতে যাবে, তখন সে কি মনে করে চুয়ের দিকে তাকিয়ে এগিয়ে আসে। তাদের মাঝে ঝামেলা হবে বুঝতে পেরে লিং তাদের মাঝখানে চলে আসে আর এক কাপ চা এনে চ্যানকে খেতে বলে। এবারও জেলাসের বসে চু লিংয়ের থেকে সে চাটা নিয়ে নিজে খেয়ে নেয়। লিং আবারও আরেক কাপ চা এনে চ্যানকে দেয় আর বলে আপনি রাগ করবেন না, সে অনেক ভালো একজন গার্ড, এ চায়ে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য এ চাটাও আগে খেয়েছে। এভাবে তাদের দুজনের মধ্যে যুদ্ধ তো চলতেই থাকে, কিছুই শান্ত হয় না। আর বেচারি লিং কোনোভাবে তাদের সামাল দিতে থাকে। আমাদের পরদিন রাতের দৃশ্য দেখানো হয়। আজকে একটা ল্যান্টন ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, যেখানে চ্যান স্বয়ং উপস্থিত ছিল। তখনই সেখানে লিং আসে আর জানায় আজকে সে চ্যানের উদ্দেশ্যে একটা বিশেষ ডান্স করবে। চ্যানের অনুমতি নিয়ে লিং ডান্স শুরু করে। সে নাচের মধ্যে কিছু একটা দিয়ে আগুনের ফুলকানির মতো তৈরি করছিল, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। তাকে দেখে শ্যান একদমই বিমোহিত হয়ে যাচ্ছিল। হঠাৎ ডান্সের মাঝে লিংয়ের পা মুচকে যায়। সে পড়ে যাওয়ার আগে চু এসে তাকে ধরে নেয়। লিং চ্যানের কাছে ক্ষমা চায় আর বলে আমার ডান্স ভুল হওয়ার জন্য ক্ষমা করে দিন। তবে চ্যান তো অলরেডি লিংয়ের প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছিল। সে লিংয়ের অনেক প্রশংসা করতে থাকে, যেটা চুয়ের একদমই ভালো লাগে না। তাই সে সবার সামনে থেকে লিংকে সেখান থেকে টেনে নিয়ে আসে। একটু দূর গিয়ে লিং চুকে এভাবে নিয়ে আসার কারণ জিজ্ঞেস করলে চু বলে তোমার চ্যানের জন্য এতটা স্পেশাল ডান্স করার কি প্রয়োজন ছিল? লিং মজা করে বলে আমার তো মনে হয় আজকে কারো একটা জন্মদিন, আর আমি স্পেশাল ডান্স তার জন্যই করেছি। আজকে যে চুয়ের জন্মদিন ছিল সেটা লিং জানতে পেরেছে, আর লিং চুয়ের জন্য এই ডান্সটা করেছিল। লিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে চু তার জীবনের একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে একটা মেয়ে ঠিক লিংয়ের মতো করে ডান্স করছিল। চু নিজেকে সামলে বলে তোমার চ্যানকে ইমপ্রেস করার কি প্রয়োজন ছিল? লিং জানায় মু ফ্যামিলির নাম ক্লিয়ার করতে আমার চ্যানের সাহায্য লাগবে। মু ফ্যামিলির কথা উঠতে লিং ইমোশনাল হয়ে যায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তবে চু কি তাকে মন খারাপ করে থাকতে দেবে? সে এরপরে লিংয়ের মনটা ভালো করে দেয়। আমাদের পরদিন সকালে এই রেসিডেন্সির দৃশ্য দেখানো হয়। চ্যানের সামনে দুজন মেয়ের লিংয়ের গায়ের মাপ নিচ্ছিল। লিংয়ের শ্বশুরের লাগলে লিং হেসে উঠে, আর চ্যান লিংয়ের এই হাসি দেখে আবারও তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। চ্যান যখন উঠে এসে লিংকে কিছু বলতে যাবে, তখনই আবারও তাদের মাঝে চু চলে আসে। এবার চু কথা বলে চ্যানকে রাগিয়ে দেয়। সব সময়ের মতো এবারও লিং অনেক বুঝিয়ে শুনিয়ে চ্যানকে সেখান থেকে পাঠিয়ে দেয়। চ্যান চলে যেতেই লিং চুকে বলে তুমি এভাবে চ্যানকে রাগিয়ে দিও না, আমার ফ্যামিলির কেসটা সলভ করতে আমার চ্যানের অনেক সাহায্য প্রয়োজন হবে। লিংয়ের পর চুপ থাকে আর চুয়ের মুখ দেখে বলে তুমি কি চ্যানকে নিয়ে জেলাস ফিল করছো? চু অস্বীকার করে বলে আমি তোমাদের মতো সামান্য মানুষদের নিয়ে কোনো ফিলিংস রাখি না। তবে লিং তো বুঝতেই পেরেছিল যে চুন চ্যানকে নিয়ে অনেক জেলাস ফিল করছিল। এরপর আবারও লিং লাইব্রেরিতে গিয়ে ঘাটাঘাটি করছিল। এবার সে রাজার কিছু ডিগ্রি দেখতে পায়। একটা ডিগ্রির সময় হঠাৎ করে সব আলো নিভে যায়। তখন সেখানে চু আসে একটা মোমবাতি হাতে নিয়ে।
লিং সে মোমের আলোতে সে ডিগ্রি পড়ে বুঝতে পারে রাজা মু ফ্যামিলিকে কখনোই মারার আদেশ দেয়নি। ডিগ্রিটা এমন ছিল যে মু ফ্যামিলিকে ভালোভাবে তল্লাশি করো, তাদের সমস্ত সম্পত্তি নিয়ে নাও, তাদেরকে ছেড়ে দিও না, তবে কোথাও মারা যাওয়ার আদেশ ছিল না। কিন্তু তাদের পরিবারকে যখন হত্যা করা হয়েছিল তখন তাদেরকে এটাই বলা হয়েছিল যে রাজা তার ডিগ্রিতে মু ফ্যামিলির সবাইকে হত্যা করার আদেশ দিয়েছে। লিং বুঝতে পারে তার পরিবারের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছিল, তাই সে অনেক ভেঙে পড়ে। লিংয়ের মুখ থেকে রক্ত বের হতে থাকে আর সে মাটিতে পড়তে যাবে তার আগে চু এসে তাকে ধরে নেয়। লিং তখন চুকে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে তার ফ্যামিলিকে কত বড় ধোঁকা দেওয়া হয়েছিল। হঠাৎই সেখানে থাকা রাজার ডিগ্রিটা উধাও হয়ে যায় আর সে ঘরে চাং নামের একটা লোক তাদের সৈন্যদের নিয়ে প্রবেশ করে। চান বলে রাজার ডিগ্রি চুরি করে দেখা অপরাধ, এটা শুধুমাত্র রাজা যাকে দেবে সে দেখতে পারবে, অন্য কেউ দেখলে সেটা রাষ্ট্রদ্রোহিতা মনে হবে। এসব বলে সে তার সৈন্যদের নিয়ে দুজনকে বন্দি করতে বলে। লিং সবাইকে থামিয়ে বলে আমি একজন প্রিন্সেস, কার এত বড় সাহস যে আমাকে ধরবে। চাং বলে আইন সবার জন্য সমান, আপনি নিয়ম ভাঙলে আপনাকে বন্দি করতে হবে। তবে চু থাকতে লিংকে কি কেউ ধরতে পারবে? চু লোকগুলোর সাথে লড়াই করতে থাকে, তবে চাং নামে সে লোকটা লিংকে হোস্টেস বানিয়ে নেয়, যার কারণে চু বাধ্য হয়ে থেমে যায়। পরে সিনেমাদের দেখানো হয় চুকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে, তার সামনে লিংকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। চাং তাদের দুজনকে তার প্রাইভেট জেলে আটকে রেখেছিল। চারপাশটা পর্যবেক্ষণ করে চু লিংকে বলে তুমি চিন্তা করো না, তুমি আমার উপর বিশ্বাস রাখো। এটা বলে সে পাশে তাকে একটা ছুরি পা দিয়ে ছুঁড়ে মারে, যেটা লিঙ্গের এক হাতের বাঁধন খুলে দেয়। এক হাতের বাঁধন ছাড়া পেতে লিং আরেক হাত খুলে নেয় আর চুকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে বের হতে যাবে তখনই তার ঘরে চাং চলে আসে। লিং বলে যদি আমরা দোষী হয়ে থাকি তাহলে তুমি আমাদের নিজের প্রাইভেট জেলে কেন নিয়ে এসেছো? চাং বলে কেউ তো জানবেই না আমি তোমাদের এখানে নিয়ে এসেছি, রাজার আসল ডিগ্রিটাও আমি নষ্ট করে ফেলেছি, এখন আর তুমি কিছু প্রমাণ করতে পারবে না। চু কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে এসব করে লাভ নেই, সে সিলভার ফক্স ক্ল্যানের সদস্য। চাং যখন তাদের উপর আক্রমণ করে তখন চু লিংকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ায়। এখানে যেহেতু চু এর নিজের কোনো শক্তি ছিল না তাই তারা দুজনে আহত হয়। চু নিজের চিন্তা না করে লিংকে ধরে আর জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? লিংকে ধরার সাথে সাথে চু এর মাঝে আবারও তার শক্তি ফিরে আসে। চু এবার তার শক্তি ফিরে পাওয়ার উপায় বুঝতে পারে। চাং যখন আবারও তাদের উপর আক্রমণ করতে যাবে তখন চু তার নিজের শক্তি ব্যবহার করে চাংকে দূরে সরে মারে। এরপর সে চাংকে নিজের শক্তি দিয়ে বেঁধে ফেলে আর লিং এর এক হাতে চাবুক দিয়ে দেয়। লিং ইচ্ছামতো চাংকে চাবুক দিয়ে আঘাত করতে থাকে আর নিজের মনের যত রাগ ছিল সেটা তার উপর মেটাতে থাকে। চাংয়ের বডিটা সেখানেই পড়ে যায়, তবে তারা চলে যেতে চাংয়ের মধ্যে কালো ধোঁয়ার মতো একটা জিনিস প্রবেশ করে আর সাথে সাথে তার চোখ খুলে যায়। তাকে দেখে বোঝাই যাচ্ছিল তার মধ্যে কোনো ইভিল স্পিরিট আছে। এরপর আমাদের দেখানো হয় লিং আর চু একটা গাছের উপর বসে আছে, তারা সেখানে নিজেদের মতো সময় কাটাচ্ছিল। হঠাৎ করে লিং চুকে জিজ্ঞেস করে এই সুয়ানজু জেট আসলে কি, আর কে এটা পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠছে। তখন চু বলতে শুরু করে 100 বছর আগে উত্তরে স্কারলেট ফ্লেম সেক্ট, যারা ফিনিক্স গডের বংশধর, তারা পৃথিবীর আগুনের শক্তি নিয়ন্ত্রণ করত। আমি তখন সে সেক্টের একজন জেনারেল। আমি বড় হয়েছিলাম আমাদের রাজা ইনলিয়ানের সঙ্গে, কিন্তু স্কারলেট ফ্লেম সেক্ট আর সিলভার ক্ল্যান সেক্টের অনেকদিন ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছিল। যুদ্ধ শেষ করতে আমি ইয়ানলিয়ানকে শান্তি স্থাপনের পরামর্শ দিই, এজন্যই আমি বাইলি মানে সিলভার ফ্লক্স ক্ল্যানের রাজকন্যার সঙ্গে বিয়ে করি, কিন্তু আমরা সরাসরি বাইলির ফাঁদে পা দিইনি। তবে তার আগমনের সঙ্গে সঙ্গে আমাদের শান্ত জীবন শেষ হয়ে যায়। আমি আমার ডিভাইন পাওয়ার হারাই আর মানুষের কষ্ট অনুভব করতে পারি না। সুয়ানজু জেট হলো আমাদের সেক্টের সব থেকে পবিত্র প্রতীক। এটা এমন একটা বস্তু যেটা কিনা ইভিল স্পিরিট আনশালকে সিল করে রাখি। এছাড়াও এটার মধ্যে সান পাওয়ার আছে। এসব কাহিনী বলা শেষে চুন লিংকে প্রশ্ন করে সুয়ানজু জেট তোমার ভিতর থেকে বের করতে হলে তুমি তো মারা যাবে, তোমার কি একটু ভয় করছে না? এটা শুনে লিং ওয়াইনের বোতল নিয়ে এক ঢোক ওয়াইন খেয়ে বলে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মু ফ্যামিলির নাম ক্লিয়ার করা, তাছাড়া এই জীবন নিয়ে আমার কোনো পরোয়া নেই। এটা শুনে চু লিংয়ের হাত থেকে ওয়াইনের বোতল নিয়ে নিজে পান করে, তবে কোনো কথা বলে না। লিং আবারও চুয়ের হাত থেকে ওয়াইনের বোতল নিয়ে নিজে খেতে থাকে। এবার সে সাহস করে চুকে কিস করে। এরপর তারা দুজনে সেখানে একে অপরকে কিস করতে থাকে। এখানে সিন কাট হয়। পরে সিনে আমাদের লিংকে দেখানো হয়। লিং যখন চোখ খুলে তখন সে তার পাশে দুইয়ের মাস্টারকে দেখতে পায়। হঠাৎ একটা অপরিচিত মহিলাকে দেখে লিং ভয় পেয়ে যায়। যখন সে বিছানা ছেড়ে উঠতে যাবে তখন সেই মহিলাটা লিংয়ের গলা চেপে ধরে, তাই লিং সেখানে অজ্ঞান হয়ে যায়। লিং অজ্ঞান হতে সে মেয়েটা বলে অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম। কিছুক্ষণ পর সেখানে চু এসে লিংকে কোথাও খুঁজে পায় না। সে বুঝতে পারে লিংয়ের কিছু একটা হয়েছে। তখনই সে ঘরে একটা লোম খুঁজে পায়
আর এটার গ্রান নিয়ে বুঝতে পারে সিলভার ফক্স ক্ল্যানের সদস্য মেয়েটা। আমরা লিংকে দেখতে পাই লিংকে সে মেয়েটা একটা জায়গায় বেঁধে রেখেছিল। লিং তাকে তার পরিচয় জিজ্ঞেস করলে মেয়েটা বলে, আমি সে যে 1000 বছর ধরে সুয়ানজু জেট খুঁজে বেড়াচ্ছি। লিং বুঝতে পারে এটাই বাইলি, যার সাথে চুয়ের বিয়ে হয়েছিল। লিং বিপদে পড়ার সাথে তার ভিতরে থাকা সুয়ানজু জেট জ্বলে ওঠে। এটা দেখে বাই তো খুশি হয়ে যায় আর বলে, তার মানে সুয়ানজু জেট তোমার ভিতরে আছে, এখন আমি তোমাকে মেরে সুয়ানজু জেট বের করে ফেলবো। বাই লিঙ্গের উপর আক্রমণ করতে যাবে তখনই লিং হাঁচি দেয় আর সাথে সাথে চু সেখানে চলে আসে। বাইকে দেখে চু অনেক রেগে যায়। বাই যখন আবারও তাদের উপর আক্রমণ করতে যাবে তখনই চু তাড়াতাড়ি তার হাতের চিহ্নটা লিয়ের কপালের চিহ্নের কাছে নিয়ে আসে আর সাথে সাথে চুয়ের শক্তি ফিরে আসে। বাই যে শক্তি দিয়ে তার উপর আক্রমণ করছিল, চুয়ের শক্তি ফিরে আসার সাথে সাথে সে শক্তিটা তার দিকে উল্টো চলে যায় আর বাই আহত হয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। বাই বর্তমানে যে বডিতে ছিল সে বডিটা এখানে মারা গিয়েছিল। চু লিংকে নিয়ে সেখান থেকে চলে যেতেই বাইয়ের ভেতর থেকে তার আত্মাটা বেরিয়ে আসে আর বলে, আমাকে অন্য একটা শরীর খুঁজতে হবে। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই। বাইয়ের আত্মা সে মেয়েটার শরীরে প্রবেশ করে। বাই নিজের নতুন শরীর দেখে খুশি হয়ে যায়। তাকে আড়াল থেকে চাঙের বডিতে থাকা সেই ইভিল স্পিরিট দেখতে পাচ্ছিল। বাই তার হাতে থাকা একটা বক্স ওপেন করে আর সেখানে থাকা জেট পেন্ডেন্টের অর্ধেক টুকরো বের করে। এই জেট পেন্ডেন্ট অর্ধেক টুকরো তাকে দুইয়ে দিয়েছিল। বাই এটা হাতে নিয়ে কিছু একটা পরিকল্পনা করে। আমাদের লিংকে দেখানো হয় সে অনেক বেশি অসুস্থ ছিল। তার ভেতর সিলভার ফক্স ক্ল্যানের একটা বিশেষ পয়জন দেওয়া হয়েছিল, যার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। লিংকে সুস্থ করার জন্য আর কোনো উপায় না পেয়ে চু আবারও তার একটা লেজ ছিঁড়ে সেটার পাওয়ার লিঙ্গের ভিতর দিয়ে দেয়। এরপর চু অপেক্ষা করতে থাকে কখন লিঙ্গের জ্ঞান ফিরবে। অনেক সময় পর লিঙ্গের জ্ঞান ফিরলে চু অনেক বেশি খুশি হয়ে যায় আর ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। লিং একটু সুস্থ হলে তারা দুজন মার্কেটে হাঁটাহাঁটি করতে বের হয়। হঠাৎ একটা দোকানের সামনে এসে লিং থেমে যায়। সেখানে অনেক সুন্দর একটি জুতা ছিল। চু জিজ্ঞেস করে, তোমার কি এটা পছন্দ হয়েছে? লিং না বলে সেখান থেকে চলে যায়। তবে একটু পরই আমরা দেখতে পাই চু লিংকে কোলে নিয়ে একটা জায়গায় বসিয়ে দেয় আর তার পা থেকে আগের জুতোগুলো খুলে নতুন জুতোগুলো পরিয়ে দেয়, যা সে একটু আগে পছন্দ করেছিল। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। দুজনকে অনেক মিস করছিল তারা দুজনে একে অপরের সাথে দেখা করে। দুজনে ভালোভাবে বুঝতে পারছিল যে তারা দুজনকে ভালোবেসে ফেলেছে। এখানে সিন কাট হয়। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। আজকেও লিং আর চু মার্কেটে হাঁটাহাঁটি করতে বের হয়। হঠাৎ তারা খেয়াল করে একটা মেয়েকে আরেকটা মহিলা জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। এই মেয়েটার মধ্যে মূলত এখন বাই আছে। বোঝা যাচ্ছে বাই লিঙ্গের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন অভিনয় করছে। দেখে মনে হচ্ছিল বাইকে এই মহিলাগুলো জোর করে পতিতালয়ে নিয়ে যাচ্ছে। বাইয়ের এমন ন্যাকামি কানা দেখে লিঙ্গের অনেক মায়া হয়, তাই সে নিজের ক্ষমতা ব্যবহার করে সে মহিলার থেকে বাইকে কিনে নেয়। লিং যখন বাইকে তার পরিচয় জিজ্ঞেস করার জন্য হাত দেয় তখন চু বাইয়ের দিকে তলোয়ার ধরে আর বলে, তুমি তাকে কিনেছো ঠিক আছে, তবে তুমি তাকে ধরতে পারবে না। চু এর বাইকে সন্দেহ হচ্ছিল, তবে লিঙ্গের এমন কিছুই মনে হচ্ছিল না। সে বাইকে তার বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায়, আমার কোনো বাড়ি নেই। বাইকে দেখে যেহেতু লিঙ্গের অনেক মায়া হচ্ছিল তাই লিং তাকে তার সাথে যেতে বলে। রাতের বেলা লিং যখন বাইকে পোশাক দিতে আসে তখন তার চোখে পড়ে বাইয়ের পোশাকের মধ্যে থাকা সে জেট পেন্ডেন্টের টুকরোর দিকে। এটা দেখে লিঙ্গের সন্দেহ হয়। আসে সে জেট পেন্ডেন্টের টুকরোটা নিয়ে চুয়ের কাছে চলে যায়। আসলে লিঙ্গের মনে হচ্ছিল এটাই হয়তো আসল কিং। লিং বিষয়টা নিশ্চিত করার জন্য আবারও বাইয়ের কাছে যায় আর কৌশলে তার বুকে সে আঘাতের চিহ্নটা দেখার চেষ্টা করে। বাই আগে সে জায়গাটাতে একটা আঘাতের ক্ষত নিয়ে রেখেছিল, যার কারণে লিঙ্গের বিশ্বাস হয়ে যায় যে এটাই হচ্ছে আসলে কিং। লিং সেখান থেকে চলে যেতেই বাই একটা শয়তানি হাসি দেয়। পরের সিনে আমাদের চাংকে দেখানো হয়। এখানে যদিও চাংয়ের মধ্যে অন্য একটা শক্তি ছিল, তবে যেহেতু আমরা তার নাম জানি না তাই আমরা এখানে তাকে চাং বলে ডাকবো। চাং একটা ল্যাম্পের মতো জিনিসের কাছে এসে তার পরিকল্পনা সম্পর্কে বলছিল। চাং বলে, তুমি কিভাবে লিঙ্গের ভেতর থেকে সুয়ানজু জেট বের করবে? চু তো সবসময় তাকে প্রোটেক্ট করে চলছে। সে ল্যাম্পের ভেতর থেকে বাইয়ের আওয়াজ বলে, চু যতই নিজেকে সামলানোর চেষ্টা করুক না কেন তার ভেতরে যে দ্বিতীয় সত্তা আছে সে তাকে দুর্বল করে দেয়। বাইয়ের আত্মা আবারও সে মেয়েটার বডিতে ফিরে আসে। সিলভার ফক্স ক্ল্যানের কারো গন্ধ পেয়ে লিং আর চু সে মেয়েটার ঘরের সামনে দিয়ে চলে আসে। বাই ঘর থেকে বেরিয়ে আসে। চু তার কাছাকাছি যায়, তবে বুঝতে পারে না এটা সিলভার ফক্স ক্ল্যানের সদস্য, কারণ বাই নিজের শক্তি লুকিয়ে রেখেছিল। বাই সুযোগ বুঝে আড়াল থেকে একটা নিডেল ছুরির হাতে ছুঁড়ে দেয়,
যার কারণে চুয়ের হাতে প্রচন্ড ব্যথা হতে থাকে। বাই জামার আড়াল থেকে চুয়ের উপর ম্যাজিক করছিল, যার কারণে চুয়ের ডেমন সত্তা আবারও জেগে ওঠে। চু লিঙ্গের গলা চেপে ধরে, তবে চু এবার অনেক কষ্ট করে নিজেকে আটকে রেখেছিল। বাই কষ্ট করে নিজের শক্তি লুকিয়ে রেখেছিল, আবার সে শক্তিটা লুকিয়ে রেখে ব্যবহার করছিল, যার জন্য তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। তাই বাধ্য হয়ে বাই এবারের মতো চুয়ের হাত থেকে সে নিডলটা বের করে দেয়, যার কারণে চু স্বাভাবিক হয়ে যায়। তবে লিঙ্গের কোলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে সিনে দেখানো হয় লিঙ্গের হাতে একটা মেডিসিনের বাটি নিয়ে বসে আছে। লিং চুয়ের জন্য অনেক চিন্তা করছিল। চু তাকে সান্ত্বনা দিয়ে বলে আমার কিছুই হয়নি। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই তারা শুনতে পায় চ্যান এই ঘরে এসেছে। চ্যানের কথা শুনে চুয়ের মেজাজটা গরম হয়ে যায়। চ্যান এসে তাদের দুজনকে এভাবে বসে থাকতে দেখে, তবে এবার আর চু সেখান থেকে উঠে যায় না। লিং বলে আমার হঠাৎ করে সর্দি হয়েছিল, তাই সে আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছিল। চ্যান চুয়ের হাত থেকে মেডিসিনের বাটিটা নিতে গেলে চু শক্ত করে বাটিটা ধরে রাখে। একটু পর সে নিচে দূরে গিয়ে দাঁড়ায়। চ্যান লিংকে ওষুধ খাওয়াতে গেলে চু দূর থেকে গলা কাকড়ানি দেয়। লিং বুঝতে পারে চু অনেক বেশি রেগে যাচ্ছে, তাই সে বাহানা করে চ্যানকে সেখান থেকে চলে যেতে বলে। চ্যান সেখান থেকে যাওয়ার আগে সে চুয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। তারা দুজনে সামনাসামনি ঝগড়া করতে পারছিল না, তবে তারা চোখে চোখে ঝগড়া করছিল। চু লিংকের হাত থেকে মেডিসিনের বাটিটা নিয়ে এটা এক ঢোকে সম্পূর্ণ মেডিসিনটা খেয়ে নেয়। এরপরে সিনে আমাদের বাইলিকে দেখানো হয় তার অনেক কষ্ট হচ্ছিল। তখন সে ইউয়ানের কাছ থেকে যে আলো বের হতো সে আলোটা নিজের মধ্যে নিতে থাকে, যার ফলে সে এই মুহূর্তের জন্য কিছুটা স্বাভাবিক হয়ে যায়। আমরা বুঝতে পারি ইউয়ানের কাছ থেকে সে ধোঁয়াটা নেওয়ার আসল কারণ ছিল এটাই। এরপরে সিনে আমাদের চ্যানকে দেখানো হয়। চ্যান যখন শুয়েছিল তখন তার ভেতরে একটা সাদা আলোর রশ্মি প্রবেশ করে, আর সাথে সাথে চ্যান উঠে বসে। চ্যান এখন নিজের হুঁশে ছিল না। বাইলি চ্যানকে সিডিউস করে জিজ্ঞেস করে তুমি তোমার কাজিন কিংকে পছন্দ করো তাই তো? চ্যান হ্যাঁ জানালে বাইলি তাকে আবারও বলে সে তো তোমার বোন, তাই তুমি তাকে কখনোই নিজের করে পাবে না। এটা শুনে চ্যান অস্থির হয়ে ওঠে। বাই চ্যানকে লিঙ্গের রূপ ধরে সিডিউস করতে থাকে। বাইলি চ্যানকে বলে দেয় সে আসলে কিং নয়, তাই সে চাইলে মেয়েটাকে নিজের করতে পারে। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। চ্যান যখন ফ্যামিলির সবাই যাচ্ছিল তখন পথে তার সাথে বাইলির দেখা হয়। এরপরের সিনেমাদের দেখানো হয় লিং চ্যানের সামনে চলে এসেছে। চ্যান লিংকে জিজ্ঞেস করে তুমি আসলে কে? লিং আবারও নিজেকে কিং হিসেবে পরিচয় দেয়। তখন চ্যান বাইলিকে দেখিয়ে বলে তুমি যদি কিং হও তাহলে এটা কি? আমি জানি তুমি কিং নও, এটা হচ্ছে আমার বোন, আর সে আসলে কিং। লিং জানায় এই মেয়েটাকে কিছুদিন আগে একটা মহিলা জোর করে পতিতালয় নিয়ে যাচ্ছিল, তখন আমি তাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। বাইলিও নাকামি করে বলতে থাকে আমি আসলে কিং নই। চ্যান বাইলির কাছ থেকে থাকা হাফ জেড পেন্ডেন্টের কথা জিজ্ঞেস করলে বাইলি মিথ্যা বলে যে এটা লিং তাকে উপহার দিয়েছিল। বাইলি এটা মূলত লিংয়ের কাছে ভালো হওয়ার জন্য বলছিল। চ্যান উঠে বাইয়ের বুকের কাছ থেকে কাপড় সরিয়ে জোর করে তার আঘাতটা দেখে। এরপর আবার সে লিঙ্গের দিকে তাকায়। লিঙ্গের বুকেও সে আঘাতের দাগ ছিল। চ্যান বলে কি অদ্ভুত বিষয়, তোমাদের দুজনের কাছে সেম জেড পেন্ডেন্ট, আবার সেই জায়গাতে একই রকম আঘাত। চ্যান লিঙ্গের কাছে গিয়ে বলে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি সত্য করে বলো তুমি আসলে কে? তুমি যদি আসলে কিং হয়ে থাকো তাহলে এক্ষুনি এই মেয়েটাকে আমি মেরে ফেলবো। এবার লিং সরাসরি বলে দেয় আমি আসলে কিং নই। এটা বলে লিং বাইলির দিকে তলোয়ার ধরে। লিং বাইলির আসল পরিচয় জানতে পেরে গিয়েছিল, তাই সে বাইলির বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। তবে দেখা যায় বাইলির বুক থেকে কোনো রক্ত নয়, বরং সেখান থেকে সাদা আলো রোশনি বেরোচ্ছে। এটা দেখে চ্যান অনেক অবাক হয় আর বুঝতে পারে বাইলি একটা ডেমন, তাই সে সেখানে থাকা গার্ডদেরকে বাইলিকে বন্দি করার আদেশ দেয়। তবে বাইলি নিজের শক্তি ব্যবহার করে চ্যানের উপর আক্রমণ করলে চ্যানকে বাঁচাতে লিং সামনে চলে আসে, আর লিংকে বাঁচাতে চু তার সামনে চলে আসে। এতে করে চ্যান বেঁচে যায়, তবে তারা দুজনে আহত হয়। বাইলি সেখান থেকে পালিয়ে যায়। চু আর চ্যান দুজনেই লিঙ্গের কাছে আসে লিং ঠিক আছে কিনা দেখার জন্য। লিং চুকে সেখান থেকে পাঠিয়ে দেয় বাইলিকে ধরার জন্য। চ্যানের পর লিংকে গার্ডদের মাধ্যমে তার ঘরে পাঠিয়ে দেয় রেস্ট করার জন্য। তবে চ্যানের চেহারা দেখে আমরা বুঝতে পারি তার মাথায় অন্য কিছু চলছে। আমাদের চুকে দেখানো হয় সে একটা ঘরে বাইলিকে খুঁজছিল। সে সেই ল্যাম্পের কাছে আসে যেখান থেকে আমরা আগে বাইরের আওয়াজ শুনতে পেয়েছিলাম। হঠাৎই একটা গায়েবী শক্তি চুকে বেঁধে ফেলে, আর আড়াল থেকে বাইলি বেরিয়ে আসে। সে চুকে একটা জায়গায় বেঁধে ফেলেছিল। এদিকে লিং যখন নিজের ঘরে ছিল তখন সে বারবার হাঁচি দিতে থাকে যেন চু তার সামনে চলে আসে। তবে বারবার হাঁচি দেওয়ার পরও চু তার সামনে আসে না। তখন সে নিজে সে ঘরটাতে চলে যায় চুকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে সে চুয়ের কাছে চলে আসে। তবে তখনই আড়াল থেকে আবারও বাইলি তাকে বন্দি করে নেয়। বাইলি বাহিরে বেরিয়ে আসে আর বলে আমি জানতাম কান টানলে মাথা আসবে।
তাই তো আমি চুকে বন্দি করেছি, যাতে তাকে খুঁজতে তুমি এখানে চলে আসো। এরপর বাই লিঙ্গের হাতে একটা চাবুক ধরিয়ে দেয় আর নিজের শক্তি ব্যবহার করে লিঙ্গের হাত কন্ট্রোল করে লিঙ্গের হাত দিয়ে চুকে আঘাত করতে থাকে। লিং চেয়েও কিছু করতে পারছিল না। এভাবে আঘাতের কারণে চু অনেক আহত হয়ে যায় আর তার ফিনিক্সের সর্বশেষ লেন্সটা বেরিয়ে আসে। এটা দেখে বাইলি অনেক খুশি হয়ে যায় আর বলে, সুয়ানজু জেট তো আমি নিবই, তবে ফিনিক্সের লেন্সটা বোনাস হিসাবে নেওয়া যাবে। এ বলে সে চুয়ের শেষ লেন্সটাও কেটে ফেলে। বাইলি অনেক খুশি হচ্ছিল, তখনই চু অনেক জোরে একটা চিৎকার দেয়, যার কারণে বাইলি নিচে পড়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। চুয়ের এখন আর কোনো শক্তি ছিল না, তাই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। লিং বারবার চুয়ের হাতটা তার কপালের কাছে আনছিল যাতে চু তার শক্তি ফিরে পায়, তবে এখন তো চুয়ের কোনো শক্তি ছিল না। হঠাৎ করে চু তার নিজের চোখ খুলে ফেলে। তাকে দেখে অন্যরকম লাগছিল। চু লিংকে কাঁধে করে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। জঙ্গলের মাঝে এসে লিং বারবার চুকে বলতে থাকে, তুমি এখানে আমাকে নামিয়ে দাও, তবে চু তো নিজের হুঁশেই ছিল না। হঠাৎ একটা গায়েবী আওয়াজ চুকে ডাকতে থাকে। চু এবার সম্পূর্ণরূপে নিজের হুঁশ হারিয়ে ফেলে। সে লিংকেও ফেলে দেয়। লিং যখন আবারও চুকে দেখতে যায় তখন সে কোথাও চুকে দেখতে পায় না। হঠাৎ চু লিঙ্গের দিকে অনেক ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসতে থাকে। চু লিঙ্গের গলা চেপে ধরে। লিং বারবার তাকে তার নাম ধরে ডাকতে থাকে আর তাকে হুঁশে ফেরানোর চেষ্টা করে। লিঙ্গের মুখে তার নাম শুনে চু আগের কিছু স্মৃতি মনে পড়ে যায়, তাই সে লিঙ্গের গলা ছেড়ে দেয়। লিঙ্গের হাতে লেগে থাকা এক ফোঁটা রক্ত সে চুষে খেতে থাকে। এখন চুয়ের কোনো জ্ঞান ছিল না, সে একটা বাচ্চার মতো হয়ে গিয়েছিল। চুকে ঠিক দেখে লিং অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। একটু পর লিং কোথাও থেকে কিছু মিষ্টি আলু কুড়িয়ে আনে। চু সেগুলো কাঁচা খেতে চাইলে লিং তাকে সেগুলো খেতে দেয় না। এটা দেখে চু আবার রেগে যায়। লিং মিষ্টি আলুগুলো পুড়িয়ে চুকে খেতে দেয়, এতে সে অনেক খুশি হয়ে যায়। একটু আগে লিং যে তাকে খুশি হয়ে জড়িয়ে ধরেছিল, তাই এবার সেও লিংকে জড়িয়ে ধরে। লিং চুয়ের হাতে তার নাম লিখে তার নাম বলানোর চেষ্টা করে, তবে চু কিছুতে কথা বলতে পারছিল না। হঠাৎ চু কিছু একটার গন্ধ নিতে থাকে। দেখা যায় উপরে বাইলে তাদের এখানে খুঁজতে এসেছিল। তাকে দেখে লিং চুকে নিয়ে তাড়াতাড়ি একটা গর্তের নিচে লুকিয়ে পড়ে। বাইলি তাদের একদম কাছাকাছি চলে এসেছিল। এবার চু অস্বাভাবিক হতে থাকে। লিং তার মুখ চেপে ধরে আর তার মাথা পেছনের হাত দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। বাইলি সেখান থেকে চলে গেলে চুর মনে পড়ে একটু আগে লিং তার মাথার পেছনে হাত দিয়েছিল, তাই সেও লিঙ্গের নকল করার জন্য তার মাথার পেছনে ঝাঁকড়াতে থাকে। চুয়ের এমন বাঁচামো কাণ্ড দেখে লিং হেসে ফেলে। আমাদের চ্যানকে দেখানো হয়, সে কিন্তু এখনো বাইলির বসে ছিল। চ্যান গার্ডদের আদেশ দেয় যে করেই হোক লিংকে যেখান থেকে হোক খুঁজে বের করতে। এদিকে চু আর লিং যখন জঙ্গল দিয়ে পালাচ্ছিল তখন তারা বাইলির মুখোমুখি হয়ে যায়। বাইলি তার চোখের সাহায্যে চুকে বশ করে নেয় আর তাকে দিয়ে লিংকে আঘাত করায়। বাইলি চুর হাত থেকে একটা ছুরি নেয় আর লিংকে সেটা দিয়ে মেরে ফেলতে বলে। বাইলির কথা মতো চু লিঙ্গের দিকে এগিয়ে যায় আর লিঙ্গের উপর আক্রমণ করতে যাবে সে নিজের আরেক হাত দিয়ে ছুরিটা ধরে ফেলে আর ছুরি ধরা হাতটা নিজের দিকে ঘুরিয়ে নিজের বুকে আঘাত করে। এতে করে বাইলি নিজেও আহত হয়। চু আর তার বসে নেই। বুঝতে পেরে বাইলি নিজে পালিয়ে যায়। চু সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। লিং অনেক কষ্ট করে চুকে কাঁধে করে হাঁটতে থাকে। এক পর্যায়ে তারা দুজন এগিয়ে একটি গর্তে পড়ে যায়। চু যখন জ্ঞান ফিরে তখন সে আপচা আপচা দেখতে পায় চ্যানের গার্ডরা লিংকে খুঁজে পেয়েছে। তারা লিংকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। চু অনেক কষ্ট উপরে উঠে আসে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের লিংকে দেখানো হয়। লিংকের যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে চ্যানকে দেখতে পায়। চ্যান বলে, এখন তো তুমি আমার কাজিন নও, যে আমি তোমাকে নিজের করে পাবো না। এটা বলে সে লিঙ্গের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের বাইলিকে দেখানো হয় যে চ্যানকে কন্ট্রোল করছিল। বাইলি বলে, আমি নিজে লিংকে মারতে পারবো না, তবে অন্য কারোর দ্বারা অবশ্যই তাকে মারতে পারবো। এদিকে চ্যান যখন লিংকে কিস করতে যাবে তখনই সেখানে চু চলে আসে। চু এসে চ্যানকে লিঙ্গের থেকে দূরে সরিয়ে দেয়। চু আর চ্যান নিজেদের মধ্যে লড়াই করছিল, তখনই পেছন থেকে চ্যানের গার্ডরা চুকে মেরে অজ্ঞান করে দেয়। লিঙ্গের যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে চ্যানকে দেখতে পায়। চ্যানের পাশে চুকে বেঁধে রাখা হয়েছিল। চ্যান চুয়ের গলায় ছুরি ধরে আর লিংকে হুমকি দেয় সে যদি তার নোবেল কনসোর্ট হয় তাহলে সে চুকে ছেড়ে দেবে। লিং কিছুতে রাজি না হলে চ্যান তখন চুকে মারতে যাবে, তখন লিং নিজের গলার হেয়ারপিন ধরে আর বলে, যদি চুয়ের কিছু করা হয় তাহলে আমি নিজেই আত্মহত্যা করব। চ্যান লিংকে কিছুটা সময় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় লিং যখন বাহিরে হাঁটতে বের হয়েছিল তখন তার সাথে একটা বৃদ্ধ লোকের দেখা হয়। তার সাথে কথা বলে লিং চুয়ের ব্যাপারে বুঝতে পারে যে কিভাবে চুকে ঠিক করা যাবে আর তাকে নিয়ন্ত্রণ করা যাবে সে সম্পর্কেও সে জানতে পারে। এরপরে লিং চ্যানকে জানায় যে তাকে বিয়ে করতে রাজি হয়েছে।
এটা শুনে চ্যান তো মহা খুশি। সে এখন লিংয়ের সাথে কিছু করতে গেলে লিং তাকে থাপ্পড় দিয়ে বলে বিয়ের আগে এসব কিছুই করা যাবে না। চ্যান খুশি হয়ে সেখান থেকে যেতে যেতে বলে আমি খুব শীঘ্রই আমাদের বিয়ের ব্যবস্থা করছি। আমাদের চুকে দেখানো হয় চুকে আবারও সেই ডেমন সত্তা নিজের বশে আনার চেষ্টা করছিল। তবে সে নিজের হাত কেটে রক্ত দিয়ে মেঝেতে লিঙ্গের নাম লিখতে থাকে, যার কারণে সে এবার নিজের হুঁশ ধরে রাখতে সক্ষম হয়। আমাদের লিংকে বিয়ের সাজে দেখানো হয়। তখনই তার কাছে চু আসে আর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। চুর শরীরের আঘাতের চিহ্ন দেখে লিং অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে বসিয়ে তার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। তবে হঠাৎই তার চ্যানের কথা মনে পড়লে সে চুকে রেখে সেখান থেকে চলে যায়। তবে চু এসে তাকে জড়িয়ে ধরতে গেলে লিং তাকে দূরে সরিয়ে দেয়। তখনই বাহির থেকে লিংকে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা আসে। চু তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করে, তবে লিং তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। চু অনেক কষ্টে লিঙ্গের নাম উচ্চারণ করে, তবে লিঙ্গের এখন দাঁড়ানোর কোনো উপায় ছিল না, তাই সেখান থেকে চলে যায়। আমাদের চ্যান আর লিঙ্গের বিয়ের দৃশ্য দেখানো হয়। তাদের বিয়ের কাজ চলছিল, তখনই হঠাৎ সেখানে চু চলে আসে। গার্ডরা তাকে বন্দি করে নেয়। চান জোর করে লিংকে দিয়ে তাদের বিয়ের সব রিচুয়াল পালন করাতে থাকে। এক পর্যায়ে যখন তাদেরকে একে অপরকে কিস করার পালা আসে, তখনই চু নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে গার্ডটা সরিয়ে দেয় আর দুজনের মাঝখানে এসে দাঁড়ায়। চ্যান রেগে যখন চুয়ের দিকে তলোয়ার ধরতে যাবে, তখন লিং চুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর নিজে তলোয়ার সামনে চলে আসে। গার্ডরা আবারও চুকে ধরে ফেলে। চ্যাং লিংকে বলে তুমি কেন আমাকে ছেড়ে এই লোকটার সাথে পড়ে আছো? সে তোমাকে যতটা ভালোবাসা দিয়েছে আমি তার থেকে বেশি ভালোবাসা দিতে পারবো। এখানে সিন কাট হয়। পরের সিনে আমাদের লিং আর চ্যানকে একসাথে দেখানো হয়। লিং চুকে বলে আপনি এখন নিজের হুঁশে নেই, বাইলি আপনাকে নিজের বশে করে রেখেছে। এভাবে অনেক বোঝানোর পর চ্যান কিছুটা বিশ্বাস করে আর সামনে থাকা একটা বডির ভিতর থেকে চুয়ের ফিনিক্সের লেজটা বের করে আনে। তবে তখনই সেখানে চাং চলে আসে। চ্যানের থেকে সে লেজটা নিয়ে নেয় সে। তবে তখনই কোথাও থেকে চু চলে আসে আর চাঙ্গের উপর আক্রমণ করে বসে। বৃদ্ধ লোকটা থেকে লিং চুকে ভালো করার উপায় জেনে নিয়েছিল আর সে অনুযায়ী সে চুকে বলে চাঙ্গের হাত থেকে লেজটা নিয়ে নিতে আর নিজের মধ্যে প্রবেশ করাতে। চু সেটাই করে আর নিজের লেজ নিজের শরীরে প্রবেশ করাতে চু তার সমস্ত শক্তি ফিরে পায়। পরের সিনে আমাদের দেখানো হয় লিং আর চু চ্যানের সামনে বসে আছে। এতক্ষণে চ্যান নিজের হুঁশে ফিরে এসেছিল। নিজের অজান্তে এত কিছু করেছে জানতে পেরে সে অনেক লজ্জিত হচ্ছিল। তবে চু তো এখনো লিঙ্গের হাত ধরে বসেছিল, কারণ সে এখনো চ্যানকে নিয়ে জেলাস ফিল করছিল। চু বেশিক্ষণ লিংকে নিয়ে চ্যানের সামনে বসে না। আমাদের চ্যাংকে দেখানো হয় সে আহত অবস্থায় বাইলির কাছে ফিরে আসে। সে যখন বাইলিকে বলে সে ফিনিক্সের লেজটা হারিয়ে ফেলেছে, তখনই বাইলি তার উপর রেগে যায়। তবে এবার চাং পেছন থেকে বাইলির বুকে ছুরি ঢুকিয়ে দেয়। বাইলি মনে করছিল এই ছুরির আঘাতে তার কিছুই হবে না, তাই সে চাংকে বলছিল তোমার সাহস হয় কিভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করার। তবে পর মুহূর্তে সে বুঝতে পারে এটা এক ধরনের বিশেষ ছুরি, যার কারণে বাইলি সেখানেই মারা যায়। চাং বলে অনেক হয়েছে তোমার দাসত্ব করা, এবার আমি নিজে সুয়ানজুজের নিজের করে নেব আর রাজত্ব করব। একটু পর যখন চু আর লিং সে ঘরে আসে, তখন বাইলির বডি পড়ে থাকতে দেখে। তখন লিং বলে নিশ্চয় বাইলি অন্য একটা বডি খুঁজে নিয়েছে, এখন আমাদের তার নতুন বডি খুঁজতে হবে। তবে চু সে বডিটা চেক করে জানায় এবার সত্যি বাইলি মারা গিয়েছে। পরে সিনে আমাদের লিংকে দেখানো হয় সে মু ফ্যামিলির সবার মেমোরিয়াল ট্যাবলেট সবার সামনে নিয়ে আসে। আগে যে চাং ছিল সে মূলত মু ফ্যামিলিকে ফাঁসিয়েছিল সুয়ানজুজার নেওয়ার জন্য। এখন মু ফ্যামিলির নাম ক্লিয়ার হয়ে গিয়েছে। পরে সিনে আমাদের দেখানো হয় চু একটা গাছের নিচে বসে আছে আর তার সামনে লিং কিছু ছোট গাছে পানি দিচ্ছিল। একটু পর যখন লিং চুয়ের কাছে আসে, তখন সে দেখে চু ঘুমাচ্ছিল। লিং মনে মনে ভাবে চু তার কথা রেখেছে, সে আমাকে মু ফ্যামিলির নাম ক্লিয়ার করতে সাহায্য করেছে, এখন আমারও নিজের কথা রাখা উচিত। তখন চু তার হাত টেনে ধরে। এরপর তারা সেখানে একে অপরকে পানি ছিটিয়ে মজা করতে থাকে আর সেখানে অনেক সুন্দর একটা মোমেন্ট কাটায়। পরের সিনে আমাদের সে জায়গার দৃশ্য দেখানো হয় যেখানে লিং আর চু প্রথম নাইট স্পেন্ড করেছিল। আজও তারা সেখানে একটা রোমান্টিক মোমেন্ট কাটাচ্ছিল। তারা একে অপরকে কিস করছিল। হঠাৎ চুয়ের মুখ থেকে রক্ত বের হতে থাকে। লিং চিন্তিত হয়ে বলে তোমার কি হয়েছে? তবে তাদের কিছু বুঝে ওঠার আগে সেখানে চাং চলে আসে আর লিংকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপরের সিনে আমাদের দেখানো হয় চাং লিংয়ের সামনে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। চাং বলে আমি এবার তোমার ভিতর থেকে সুয়ানজুজেট বের করে নেব আর তা দিয়ে ইভিল স্পিরিট আনসাকে জাগিয়ে তুলব আর তারপরে তার সাহায্যে গোটা দুনিয়াতে আমি রাজত্ব করব। এই বলে সে লিঙ্গের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। তবে এবার আর সেখানে কোনো জেট জলজল করে না। চাং যখন আবারও তার বুকে আঘাত করতে যাবে, তখনই চু এসে তাকে থামতে বলে আর বলে সুয়ানজুজেট এখন আমার মধ্যে আছে। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়
চু যখন লিংকে কিস করছিল তখন তার মাধ্যমে সে সুয়ানজু জেটটা নিজের মধ্যে নিয়ে নিয়েছিল, আর এ কারণে মূলত তার মুখ থেকে তখন রক্ত বের হয়েছিল। বর্তমানে চাং যখন চুয়ের উপর আক্রমণ করতে যাবে তখন চু উল্টো চাংয়ের সমস্ত ইভিল এনার্জি নিজের মধ্যে শুষে নিতে থাকে। এটা মূলত ছিল একটা ইভিল স্পিরিট যেটা চাংয়ের বডিতে ছিল, কারণ তাদের কোনো নির্দিষ্ট বডি থাকে না। চু যে ইভিল এনার্জিগুলো নিজের মধ্যে শুষে নিয়েছিল এটাতে চুয়ের নিজের অনেক ক্ষতি হবে, এটা জেনেও চাংকে শেষ করার জন্য সে এটা করছিল। লিং তাকে না করলেও চু তার কোনো কথা শুনে না, আর চাং সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। চাংকে শেষ করতে গিয়ে চু নিজে অনেক অসুস্থ হয়ে পড়ে। চু দৌড়ে গিয়ে লিংকে জড়িয়ে ধরে আর একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে আমরা দেখতে পাই চু চ্যানের সাথে মিলে একটা পরিকল্পনা করেছিল, যেখানে সে লিঙ্গের ভেতর থেকে সুয়ানজু জেট বের করে নিজের মধ্যে নিয়ে নেবে, আর সেটা সে ফরমেশনে দিয়ে দেবে। কারণ লিং যদি নিজের ভেতর থেকে সুয়ানজু জেট বের করে সে ফরমেশনে দেয় তাহলে লিং নিজেই মারা যাবে। তবে চু কিছুতেই চায় না তার ক্ল্যানকে বাঁচাতে গিয়ে লিং মারা যাক, তাই সে নিজেই নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে লিং লেকের ধারে একটা ছোট্ট বাড়িতে ছিল। সে সেখানে চুকে খুঁজে বেড়াচ্ছিল, তবে সে কোথাও চুকে খুঁজে পায় না, কারণ চু তো তখনও লেকের ধারে সে ফরমেশনের কাছে ছিল। চু নিজের ভেতর থেকে সুয়ানজু জেটটা বের করে ফরমেশনের মধ্যে দিয়ে দেয়। তখনই সেখানে লিং দৌড়ে আসে। সে পেছন থেকে চুকে জড়িয়ে ধরে আর বারবার বলতে থাকে জেটটা আমার মধ্যে দিয়ে দাও, তবে এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। লিং চুকে জড়িয়ে ধরে, তবে চুয়ের বডি আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করে। চু শেষবারের মতো লিংকে বলে আমি না থাকলে তুমি নিজের খেয়াল রেখো। এটা বলে চুয়ের বডি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। লিংয়ের সেখানে বসে কান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না। চু নিজেকে স্যাক্রিফাইস করার কারণে সাথে সাথে তার ক্ল্যানের সবাই ঠিক হয়ে যায়। চুয়ের ক্ল্যান আবারও প্রাণবন্ত হয়ে ওঠে। এরপরের সিনে আমাদের লিংকে দেখানো হয় তার যখন জ্ঞান ফিরে তখন তার চুয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে সে জঙ্গলে চলে আসে, যেখানে একবার তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। লিং ভাবতে থাকে সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে আসতে তাহলে হয়তো তুমি এতক্ষণে বেঁচে থাকতে। তখনই পেছন থেকে চু এসে লিংয়ের হাত ধরে আর বলে আমার কোনো আফসোস নেই, আমি সেদিন তোমাকে বাঁচিয়েছিলাম বলে আমি সব থেকে খুশি আর নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ তোমার জীবন বাঁচাতে পেরেছি। চু ফিরে এসেছে বুঝতে পেরে লিং অনেক খুশি হয়ে যায় আর অনেক ইমোশনাল হয়ে তারা একে অপরকে কিস করতে থাকে। পরের সিনে আমাদের দেখানো হয় লিং নিচের ঘরে ছিল। তখন তার আশেপাশে চুকে কোথাও না দেখতে পেয়ে সে হাঁচি দিতে থাকে। লিং তখন দেখে চু এখনো আসেনি। সে যখন আবার হাঁচি দেওয়ার জন্য কম্বলের মধ্যে ঢোকে তখন সে দেখতে পাচ্ছে অলরেডি তার কম্বলের মধ্যে চলে এসেছে। এখানে আবারও আরেকটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়। এরপর আমাদের তাদের বিয়ের দৃশ্য দেখানো হয়। তারা দুজনে চুয়ের ক্ল্যানের নিয়ম অনুসারে বিয়ের সাজে রেডি হয়। এখন চ্যানও বাস্তবতা মেনে নিয়েছিল, এখন সেও তাদের বিয়েতে খুশি ছিল। সুন্দরভাবে এখন তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। আমাদের তাদের বিয়ের কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। চু যখন একা একা বসেছিল তখন তার কাছে লিং আসে আর বলে আজকে তো তোমার জন্মদিন, তাহলে তুমি আমার কাছে কি গিফট চাও? চু তখন মজা করে বলে আমার আরেকটা লিং চাই। এ বলে সে লিংকে নিয়ে ঘরের উদ্দেশ্যে যেতে থাকে। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লেগেছিল তোমরা অবশ্যই কমেন্টে বলবে।